শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও, নতুন কাহিনী। হ্যাঁ, কাহিনী তো জীবন নিয়েই হয়, সবসময় যে কাল্পনিক কথা নিয়ে কাহিনী হয় সেটা কিন্তু নয়। জীবনের অনেক কাহিনীও লেখা আছে, আর আমাদের মতো সাধারণ মানুষের জীবনের কাহিনী তো লেখা থাকে না, কোথাও বলাও থাকে না। আমরা নিজেরা ক্রিয়েট করি, আবার নিজের হাতেই শেষ করে দিই। তো যাই হোক, সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা। শ্রেয়া উঠে পড়তে বসেছে, ওর এক্সাম শুরু আজকের থেকে, মানে আজকের থেকে না, কালকের থেকে শুরু হয়েছে। আজকে টুয়েসডে, তো আজকে সেকেন্ড দিন। কালকে ভিডিও আমি করিনি, আজকে ভাবলাম একটু ভিডিও করি, তাই আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। অবশ্যই সাথে থাকবেন লাস্ট অবধি। তো শ্রেয়া পড়তে বসেছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে শ্রেয়ার টিফিনটা বানিয়ে নিই, স্কুলে তো যাবে। তো কি বানাবো ভাবতে ভাবতে শ্রেয়া নিজেই বললো, মা পরোটা বানিয়ে দাও। তো এই সময় আলু বয়েল করা নেই, ভাবলাম পুর ভরা পরোটা না করে এইভাবে একটু পরোটা বানিয়ে দিই। তো এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু জিরের গুঁড়ো নিয়েছি, মানে ভাজা মশলা আর কি নিয়েছি, আর একটু ঘি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে পুরো রুটিটার উপরে মিশিয়ে নিয়ে এখন ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু আমি লম্বা করে এটাকে একসাথে করে নেব, নিয়ে এটা পেঁচিয়ে একটা গোল বানাবো, মানে এটা দিয়ে আবার একটা রুটি বানাবো। তো লাচ্ছা পরোটা টাইপের হবে, তবে এটা ঘরোয়া লাচ্ছা পরোটা আর কি, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এইটুখানি মশলা দিয়েছি, আপনাদের বাড়ি যদি ম্যাগি মশলা থাকে দিয়ে দেবেন, বাচ্চারা যদি পছন্দ করে। বাচ্চারা এরকম মশলা পরোটা খেতে কিন্তু খুব ভালোবাসে। শ্রেয়ার খাবার প্রতি খুব এটা খাবো না ওটা খাবো না করতে থাকে, কিন্তু এই পরোটা দিলে কিন্তু একদমই মানে অবশিষ্ট কিছুই রাখে না, খুব চাহাতের সাথে খেয়ে নেয়। তো আপনাদের বাড়িতে বাচ্চারা যে মশলা ভালোবাসে, একটু গোলমরিচের গুঁড়ো কিংবা একটু চিলি ফ্লেক্স কিংবা কস্তুরি মেথি যদি থাকে, সেইগুলো দিয়ে ভালো করে এইভাবে পরোটা বানিয়ে দিলে না, বাচ্চারা অবশ্যই টিফিন শেষ করে চলে আসবে। তো চাটুটায় একটু ঘি লাগিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই পরোটাগুলোর না প্রথমে ঘি না লাগিয়ে এমনি চাটুতেই ভাজা ভালো, কিন্তু মেন হয়েছে যখন স্কুলে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে, আর শ্রেয়া একটু নরম পরোটা খেতে বেশি ভালোবাসে। তাই যে কোনো পরোটা বানাবার আগে যদি চাটুতে একটু ঘি তেল যে কোনো জিনিস লাগিয়ে তারপরে পরোটাটা দেওয়া হয়, পরোটাগুলো কিন্তু খুব নরম হয়। তো আমি বেশ এপিট ওপিট করে একটু ঘি লাগিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে দুটো পরোটা ভেজে নেবো, ও দুটো পরোটা হলেই হবে, দুটো তো খাবে না, খাবে একটাই, আর একটা সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের খাবারও শেয়ার করবে। তো শেয়ারিং কেয়ারিং সমস্ত কিছু স্কুল থেকেই বাচ্চারা শিখছে, আর শিখে আসেও বি। আর এটার জন্য আমি সবসময় ওকে হেল্প করি। স্কুলে যখন যাই, যখন কোনো কিছু বলে যে এটা নিয়ে যাব বন্ধুদের সাথে খাবো, আমি কখনোই নিষেধ করি না, কারণ আমি যদি ঘর থেকে একবার নিষেধ করে দিই তো ওর ভিতরে সেটাই বসে যাবে। তো যার জন্য আমি একটুখানি বেশি করেই টিফিন দিয়ে দিই। তো দেখুন, একটা পরোটা ভাজা হয়ে গেছে, আরও একটা পরোটা আমি ঠিক সেমভাবে বেলে নিয়েছি, নিয়ে আবার ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি। দেখো কোথায় আছে পরোটাগুলো, চারিধার থেকে একটু বারবার গরম অবস্থায় এইভাবে বাড়ি মেরে ছাড়িয়ে দিচ্ছি, যাতে যে লেয়ারগুলো আমি বানিয়েছিলাম সেই লেয়ারগুলো ভিতরে ভিতরে খুলে যায় আর পরোটাটা আরও একটু নরম হয়ে যায়। তো পরোটার সাথে দেবো কিন্তু আচার, ওই যে লঙ্কার আচার। আজকাল বলছি না, আমাদের এখানটায় স্টাফিং যে লঙ্কাগুলো পাওয়া যায় না, লঙ্কার আচার, সেটা কিনতে পাওয়া যাচ্ছে, মানে আগে পাওয়া যেত না। আগে এমনি অন্য আচার পাওয়া যেত, লেবুর আচার, আমের আচার, কিন্তু এই আচারটা ছিল না, কিন্তু এখন এই আচারটা আসছে। এ মাসে তো আমার 2টো বোতল আনা হয়ে গেছে, সবাই খুব পছন্দ করছে, আর খেতেও খুব সুন্দর। মানে মনে হচ্ছে না যে কিনে এনেছে, একদম মনে হচ্ছে কেউ ঘরে বানিয়ে আমার ঘরে দিয়ে গেছে। তো আচার দিয়ে পরোটা দিয়ে দিলাম, আর তার সাথে সাথে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। বলে ক্লাসের মাঝখানে না খিদে পায়, তখন তো আর টিফিন খেতে বসতে পারে না, তো ড্রাই ফ্রুট থাকলে একটুখানি খেয়ে নেবে। আর এমনি কোনো ফল ঘরে নেই, তাই একটুখানি কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে দিলাম। তো ওর টিফিন করে দিয়েছি, আর তার সাথে সাথে ছাতু দিয়েছি, ও তো ছাতু খেয়েই যায়। তো আজকে যেহেতু এক্সামে যাচ্ছে, তাই প্রণাম করে ও এক্সামের জন্য বেরিয়ে পড়লো। আর আমার অনেকটা কাজ হয়ে গেল এই সকালে, কারণ একবার বাচ্চা যদি স্কুলে বেরিয়ে যায় তো অনেকটা রিলিফ হয়ে যায়, অনেকটা কাজ হয়ে যায় আর কি।
আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তাই শ্রেয়া বেরিয়ে যেতে আর এক মুহূর্ত বসিনি, একদম কাজ শুরু করে দিয়েছি। আর এখানে আমার কাক পাখিগুলো আসে, অ্যাকচুয়ালি কাক তো সারাদিন আসে, কিন্তু সকালের দিকে না শালিক পাখিগুলো আসে। তো একদম সকালে আমি ওদের জন্য এখানে খাবার দিয়ে দিই, আর খাবার জল সব থাকে জানলার উপরে, ওরা এসে এখানে খায়। তো ওই জন্য সকালে খাবারটা শালিকদের জন্য দিই, আর কাকগুলো একবার চলে আসলে ওরা আর খেতে চায় না, আসতে চায় না, ওই জন্য ওদের খাবারটা আগে দিয়ে দিই। এই যে চলে এসেছে, এবার ওরা ভয়ে চলে যাবে, আর থাকবেও না, খাবেও না। আর এরা তো সারা দিন থাকে, সারাদিন আমি দিতেও থাকি আর এরা খেতে থাকে। কখনো বিস্কুট, মুড়ি, চাল যখন যেমন হাতের সামনে থাকে তখন দিয়ে দিই। তো মোটামুটি অনেক কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। আজকে কাজের কোনো ভিডিও করিনি, আজকে একটু তাড়াহুড়ো আছে। কেন? ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকে যাব, দোকানে যাব, মানে মুদিখানার বাজারও করতে হবে, আর তার সাথে সাথে তোমার সবজি বাজারও করতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে অনেকটাই কাজ হয়ে গেছে, মানে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব হয়ে গেছে। এখন একটু চা নিয়ে বসলাম। মজুমদারের তো 8টা বাজে, এখন মজুমদারের মেডিসিন নেবে, তো মজুমদারকেও চা করে দিলাম আর আমিও চা খাচ্ছি। বলছিলাম না মাঝখানে চায়ের নেশাটা একদম চলে গেছিলো, কিন্তু এখন আবার দেখছি ওর জন্য চা করলেই মনে হচ্ছে একটু চা খাই। আর সকালবেলা আদা গোলমরিচ দিয়ে চা খেতে কিন্তু খারাপ লাগে না। স্নান সেরে পূজা দিতে চলে এসেছি। নিচ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও গিয়ে কিছু ফুল তুলে আনলাম। তো ফুল দেখুন, এই যে আমরা যে বলি চিরবসন্ত, এই ফুলটা এখানে কিন্তু কেউ পূজা দেয় না, এখানে সবাই বলে কি এটা আষ্টে ফুল, তাই গাছ ভরে ফুল থাকে, মানে এই ফুলটা কেউ ওঠে না, কিন্তু আমরা তো পূজা দিই। আমি তো এত বেলায় গিয়ে লাল ফুল পাবো না, তাই এই ফুলটা উঠিয়ে এনেছি। আর আজকে না মানে এখানে প্রিয়া সিমুই বানিয়েছে চাউমিনের মতো করে। সকালে মজুমদারকে বরবটি আলু ভাজা করে দিয়েছি, আর তার সাথে রুটি করে দিয়েছি। সেই ভাজাটা এক বাটি ছিল, সেই ভাজাটা দিয়ে বাদাম দিয়ে কারি পাতা দিয়ে করেছি। জিনিসটা খুব সুন্দর হয়েছে। আর আজকে না আমার ঘরে যদি আমি মার্কেটে না যেতে পারি তাহলে পুরো খাবার নহবাতে এসে যাবে। দুপুরে কি রান্না করব কিচ্ছু জানি না, ঘরে এক ফোঁটা সবজি নেই, অনেক মুদিখানার কিছু মানে অনেক জিনিসে নেই। আর ব্যাংকে যাওয়া খুব জরুরি ছিল, কিন্তু বাইরে দেখতে পেলেন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে হাওয়াও বইছে। তা কি করব আমি জানি না, যদিও কালকের রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকালের দিকে তবুও একটুখানি হালকা হালকা থেমেছিল, মাঝে মাঝে ঝিরঝির করে হচ্ছিল, আর মাঝে মাঝে আবার মানে থেমে যাচ্ছিল। কিন্তু এখন থেকে দেখছি, যখন আমি একদম চান দান করে রেডি হয়ে নিলাম পূজা টুজা করে বাইরে যাব বলে, তখন থেকেই একদম মুষলধারে বৃষ্টি এসছে, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে। জানি না বাইরে যেতে পারবো কিনা, আর যদি না যাই আজকে দুপুরের কি রান্না বান্না হবে সে তো আমি জানি না। মজুমদার এখন ঘরে নেই, বাইরে গেছে, তো সেই এক সমস্যা। তো এখন প্রিয়ার আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, করে অপেক্ষায় আছি। যদি আধা ঘন্টার মধ্যেও যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে প্রিয়া আমি চলে যাব, কারণ ব্যাংকের দরকার, প্রিয়াকে নিয়ে যেতে হবে, প্রিয়ার কিছু কাজ আছে, আর আমি যাব। আর তার সাথে সাথে একসাথে মুদিখানা আর সবজি বাজারও করে আনবো। তো দেখা যাক আজকে দুপুরের নসিবে কি আছে, যেতে পারবো না দুপুরবেলা জোড়া তালি দিয়ে রান্না করতে হবে সে জানি না, কারণ এতটা জিনিসের বাড়ন তো আমার সংসারে কখনোই হয় না। সেই বাড়ির থেকে যখন এসেছিলাম তখন এরকম অবস্থা হয়েছিল, কারণ মজুমদার আর শ্রেয়া ছিল, ওরা তো জানে না কি আনতে হবে কি কিনতে হবে, তো তখন বাড়ন্ত ছিল, আর এখন এই অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কালকে বিকালে যাব, কিন্তু কালকে সন্ধ্যের থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তা ভাবলাম ঠিক আছে বৃষ্টি হচ্ছে, কালকে সকালের দিকে চলে যাব, কিন্তু সকালেও যে এই রকম অবস্থা হবে আমি একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, কিচ্ছু বুঝতে পারছি না, বৃষ্টি আরও জোরে হচ্ছে। আমি বাইরের দিকেই তাকিয়ে আছি আশায় যে একটুখানি বৃষ্টি থামুক, আর বেশি লেট হয়ে গেলেও যাওয়াটা মুশকিল হয়ে যাবে, কারণ এখন 10:30 বাজে, এখন আমরা টিফিন নিয়ে বসেছি। বৃষ্টি থামলো না, মুষলধারে হয়ে যাচ্ছে, তাই বাইরে বেরোতে পারছি না। কি রান্না করব ভাবতে ভাবতে করলা গাছটার দিকে নজর পড়লো, তাই ভাবলাম কিছু পাতা উঠিয়ে নিই এখান থেকে, যেটা দিয়ে বড়া করে নিতে পারবো। তো একটা রেসিপি তো একদম রেডি হয়ে গেল, আর এই বৃষ্টিতে পকোড়া খেতেও খারাপ লাগে না। তো যাই হোক, গাছ থেকে কিছু করলা পাতা উঠিয়ে নিচ্ছি।
পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করে ফ্রিজ কুড়িয়ে রান্না করতে চলে এসেছি। তো তার আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, 1/2 টেবিল চামচ ধনে আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে নেবো আর কি। কালকে প্রিয়া রাত্রেই খাবার মেনু ডিসাইড করেছিল, বলেছিল মাম্মি কালকে মঙ্গলবার যখন নিরামিষ, তাহলে কালকে দুপুরবেলা হবে ফ্রাইড রাইস, আলুর দম আর শাহি পনির। তো আমিও বলেছিলাম ঠিক আছে, নিরামিষ দিন যখন করে ফেলবো, আর মজুমদারের জন্য সিম্পল কিছু রান্না করে নেব, আর আমাদের জন্য এটাই বানাবো। সেই অনুযায়ী ডিসাইড ছিল। ভেবেছিলাম কালকে সকালে উঠেই তো দোকানে যাব, সমস্ত কিছু নিয়ে চলে আসব আর সেটাই রান্না হবে। কিন্তু বেচারি এত ইচ্ছা করে বলল, আর আমার মনেরও এত ইচ্ছা ছিল, কিন্তু আজকে মনটা আমার এতই খারাপ হয়ে গেল, প্রিয়ার ইচ্ছাটাকে পূরণ করতে পারলাম না। আমার সংসারের জিনিস এমন বাড়ন্ত হয়ে গেল যে আজকে সেই জিনিসটা ও যেটা ইচ্ছা করেছিল সেটা আমি ওকে দিতেই পারলাম না বানিয়ে। তো জানেন ফ্রিজ খুলে কী কী সবজি পেলাম? একটা কাঁচা কলা, হাফ বেগুন বলতে যে লম্বা বেগুনগুলো হয়, কালো বেগুনগুলো, তার হাফ বেগুন, 3-4খানা বিনস, এক টুকরো কুমড়ো, এক টুকরো মানে ওই 50 গ্রাম থেকে 60 গ্রাম হবে, আর একটা ঝিঙে। এটাই ফ্রিজ কুড়িয়ে সবজি পেলাম। আর সেই সবজি দেখে বসে বসে অনেকক্ষণ ভেবেছিলাম কি রান্না করলে দুপুরে 4 জন মানুষ ঠিকঠাক করে খেতে পারবে। আর কিচেনে গিয়ে ডালের পাত্রগুলোও দেখলাম, এক ফোঁটা ডাল নেই। নিরামিষের দিনে একটু ডাল থাকলে ডাল দিলেও অনেকটা মেকআপ হয়ে যায় ডাল বানালে, কিন্তু কালকে যতটুকুনি ডাল ছিল সব মিশিয়ে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম। তো এদিকেও ডালও নেই আর সবজির পরিমাণ এইটাই আছে। তো সেই ভেবে কলাটাকে আমি আগে বয়েল করে নিয়েছি। আর হ্যাঁ, আলু আছে কিন্তু মানে আমার বাড়িতে, তো আলু থাকলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মজুমদারের যেহেতু খাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে, আলু সবসময় ওকে কম দিতে হয়। ওর পটাশিয়াম লেভেল মানে সমস্ত কিছু দেখতে হয়, প্রোটিন, পটাশিয়াম, সোডিয়াম সমস্ত দেখেই খাবার দিতে হয়। তাই আলুটা সবসময় আমি কম দেওয়ার চেষ্টা করি, আর ওকে যাতে না দিতে হয় সেই চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি কলাটাকে বয়েল করে নিয়েছি, আলু বয়েল করে নিয়েছি, সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদ দিয়েছি, আর যে ভাজা মশলাটা বানালাম ধনে, জিরে আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে সাথে 1 টেবিল চামচ বেসন দিয়েছি, যেটা দিয়ে এটাকে এখন সুন্দর করে মেখে আমি এটাকে নেব। আর এটা বেসনটা কিন্তু খুব একটা বেশি দিলাম না, কারণ বেশি দিলে কলা আলুর কোনো স্বাদই থাকবে না। তো জাস্ট একটু বাইন্ড করার জন্য বেসন দিলাম 1 টেবিল চামচের মতো। আর এটাকে একটু জাস্ট চটপটা বানাবার জন্য এখানে আমি একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি, কারণ আজকে নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু ইউজ হবে না। আর তার সাথে সাথে একটু টমেটোও নেই ঘরের, যে তরকারিতে টমেটো দিলেও একটু বেশ চটপটে টাইপের টক ঝাল মতো হবে, কিন্তু তাই নেই বলে একটু চাট মশলা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মাখবার পরে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ছোট ছোট মানে আমি আমার শেপ অনুযায়ী আর আমার জিনিসের পরিমাণ অনুযায়ী আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেশি থাকে, আমার কাছে তো একটাই কাঁচকলা ছিল, তো যার জন্য আমার ছোট ছোট করে বানাচ্ছি। আপনাদের কাছে বেশি হলে একটু বড় করে বানাবেন। আর আমি ফার্স্টে এরকম কতগুলো হচ্ছে সেই অনুযায়ী একই শেপে এগুলোকে গোল গোল করে নিয়েছি। তারপরে এগুলো হাতে একটুখানি গুলিয়ে একটুখানি আমি চ্যাপটা মানে একটুখানি চ্যাপটা শেপ দিয়ে করলাম। আপনারা যদি মনে করেন একদম গোল করবেন, আর নাই তো এইভাবে করে দেবেন, নাই লম্বা করবেন, যেমন অনুযায়ী। সবাই শেপটা তার নিজের পছন্দ অনুযায়ী করবে। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে বেশ তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে এবার আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেবো। তবে হ্যাঁ, তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে যখন কোপ্তাগুলো ছাড়া হবে, তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে, কিংবা লো ফ্লেম। যাদের গ্যাসের আঁচ খুব হাই তাদের একদম লো ফ্লেম করে ভাজা ভালো, নইলে কি হবে, ওপরটা একদম হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য একদম মিডিয়াম নেই, লো ফ্লেম করে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন বাইনটা কিন্তু একদম দারুণ হয়েছে, মানে বেসনটা আমি পরিমাণ মতো দিয়েছি, যার ফলে তেলের ভিতরে দেওয়া সত্ত্বেও কিন্তু এগুলো ছেড়ে যায়নি, বেশ সুন্দর হয়ে আছে। আর জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে 5-7 মিনিট ধরে মিডিয়াম আছে একদম লালচে করে এগুলোকে ভেজে, কোপ্তাগুলোকে ভেজে আমি উঠিয়ে নেব।
এখানে দেখুন কোপ্তাগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো কোপ্তাগুলো উঠিয়ে নিয়েছি আর এই বেশি তেলের ভিতরে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এখানে দেখুন কোপ্তার জন্য একটা মশলা করছি। আমি এখানে 5টা কাজু নিয়েছি, 4-5টা কিশমিশ নিয়েছি, একটু গোলমরিচ, শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ ধনে আর হাফ টেবিল চামচ জিরে, ব্যাস এইটা দিয়ে দেবো। আর দিয়েছি এখানে এক টুকরো আদা, দিয়ে এটাকে একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি পরিমাণ মতো তেল দিলাম। এই 1.5 চামচের মতো তেল দিয়েছি। আর যে ভাজা তেলটা সেটাকে আমি উঠিয়ে রেখেছি, ওটা সাদা তেল ছিল, সাদা তেল দিয়ে রান্না করব না, যার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে যে মশলাটা আমি বানিয়েছিলাম কাজু, কিশমিশ, জিরে, ধনে, গোলমরিচ দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এটা সব আমি লো ফ্লেমে করেছি। আর এর ভিতর থেকে যে যখন বেশ একটুখানি তেল তেল বেরিয়ে এসছে, আমি একটুখানি দই দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো দই ফেটিয়ে ভালো করে এর ভিতরে দিয়ে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার যে আলুগুলো, বয়েল আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব ভালো করে সময় ধরে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, তেলও বেরিয়ে এসেছে। এবার আমি আর একটুখানি নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমার আলুটা বয়েল করা আছে, আমি আগের থেকে বয়েল করে নিয়েছিলাম, তো তার জন্য এখানে একটু কম জল দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেবো। তো আলু তো প্রথম থেকে বয়েল ছিল, তো এটাকে যখন ফুটে উঠেছে, মিনিট খানিক ফোটার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর ভিতরে আমি এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, সেই অনুযায়ী কোপ্তাটা দিচ্ছি, কারণ কোপ্তাগুলো বেশিক্ষণ ফুটলে হয়তো ভেঙে যেতে পারে। তবে খুব একটা যে কম সময় ফুটাবো তেমনও নয়, মিনিট খানিক তো এর ভিতরে দিয়ে টকবক করে কোপ্তাটাকে দিয়ে ফুটিয়ে নেব। আর আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি হাফ টেবিল চামচ শুধু গরম মশলা দিচ্ছি, তবে এখানে আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন, কারণ ঘি না দিলে এই তরকারিটা একদম কমপ্লিট হবে না। তবে আমি দিচ্ছি না কেন, মজুমদারের জন্য, মজুমদার মানে যেহেতু আমি এর ভিতরে কাজু দিয়েছি, তাই দুটো একসাথে আমি দেবো না, তো তার জন্য ঘি দিলাম না। আপনারা কিন্তু অবশ্যই একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তো এটাকে আর বেশি ফুটাচ্ছি না, কারণ কোপ্তা আছে, ঝোলটা টেনে নেবে, তা এটাকে এখন আমি নামিয়ে নেব। আমরা গৃহিণীরা মানে অত সহজে সব কিছুর হাল ছাড়তে পারি না, তাই আজকে যতই সবজির ক্রাইসিস থাকুক না কেন, ঠিকঠাক করে সবজি কি বানাতে হবে সেটা বুঝে নিয়েছি। এখন কোপ্তাটা নামিয়ে আমি একটা 5 মিশালি চচ্চড়ি বসিয়েছি। মজুমদার বাড়িতে নেই, পিয়া আর আমি আছি, তো আমি তো আমার মতো কিচেনে কাজ করছি, আর এধারে পিয়া ল্যাপটপ নিয়ে কাজ করছি। তবে হ্যাঁ, কিচেন থেকে আমিও চিল্লে চিল্লে ওর সাথে কথা বলছি, ও আমার সাথে কথা বলছি, আর দুজনে কাজ চলছে, বোরিং কেউ হচ্ছে না আর কি। এখানে আমি বেসন, চালের গুঁড়ো, একটু লবণ আর হলুদ আর একটু মিষ্টি দিয়ে বেসনটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি গরম তেল দিচ্ছি। আর এই তেলটা সেই যে কোপ্তা ভেজেছিলাম সেই তেল, যার জন্য এর ভিতরে একটু ভাজার টুকরো আছে। তো একটুখানি গরম তেল দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু আমি করলা পাতার বড়াগুলো ভেজে নেব। কোপ্তা ভাজার পরে তেলটাকে উঠিয়ে রেখেছিলাম, তো সেই তেলটাই আবার দিয়ে দিলাম। দিয়ে এখন করলা পাতাগুলো একদম বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে আর তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এটাও মিডিয়াম আছে, ধীরে ধীরে ভাজি, যাতে পুড়ে না যায়, কিন্তু একদম বেশ কড়কড়ে মুচমুচে বড়াটা হয়, তার জন্য একদম মিডিয়াম আছে, ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নেব। গরম গরম ভাতে করলা পাতার বড়া কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, আপনারা করলা পাতার বড়া কে কে খেয়েছেন আর কে কে এখনও কোনো দিন খাননি, আর আপনাদের কেমন লাগে, যারা খেয়েছেন তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কিন্তু এই কাঁচকলার খোসাটা কিন্তু ফেলিনি, এটা ভাবছি একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে, একটু মিষ্টি লবণ দিয়ে বেটে এটাও একটা রেসিপি বানিয়ে ফেলবো। ভাবলে কত কিছু রেসিপি বনে যায় না।
যদি আজকে নিরামিষ না হতো তো একটু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেটে নিলেও একটা কিন্তু হয়ে যেত। তো দেখি আজকে যদি হলো, না হলে ফ্রিজে রেখে দেবো, কালকে কিছু করে নেব। তো আজকের একদম দুপুরের মেনু রেডি। তো কি বানালাম চলুন একবার দেখে নিই। এই যে করলা পাতার বড়া, যেগুলো অত্যন্ত মুচমুচে হয়েছে, যেটা আমি দেখাবার চেষ্টা করছি। একটু চালের গুঁড়ো দেওয়ায় একদম মুচমুচে খাস্তা হয়ে গেছে। আর এখানে তো কোপ্তা যে করেছিলাম, কলার কোপ্তা, কাঁচকলার কোপ্তা দিয়ে আলু দিয়ে ডালনা, দেখুন কতটা ঝোল করে নামিয়েছিলাম, এখন কিন্তু অনেকটা টেনে নিয়েছে। আর এখানে যে একটু কুমড়ো, একটু বিনস, ঝিঙে, আলু আর হাফ বেগুন ছিল, সেইটা দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি বানিয়েছি। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। আর কলার খোসাটা আর আমি কিছু করলাম না, এটা ফ্রিজে রেখে দেবো। কালকে দুপুরে মানে রসুন আর কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বাটা বানাবো। তো চলুন, দুপুরের মেনু যখন রেডি, আর মজুমদারও বাড়ি চলে এসেছে, আর পেটেও ডন মারছে সারাদিন, মানে কি রান্না করব এই মাথা খাটাতে গিয়ে খুব খিদে পেয়ে গেছে। তো এদিকে শ্রেয়াও স্কুল থেকে চলে এসেছে, তো সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তবে ওর কিন্তু এখনও আধা ঘন্টা টাইম লাগবে। এই এসেছে, এখন ও আবার আরেকবার স্নান করবে। ও যাওয়ার সময় কিন্তু স্নান করে যায়, তবুও এসে আরেকবার করে, কারণ যখন থেকে খুব গরম পড়েছিল না, তখন থেকে এটা চালু করেছে, এখনও বন্ধ করা হয়নি। তবে হ্যাঁ, খুব বেশি বৃষ্টি হলে আমি করতে দিই না। তো আজকে জানি না করবে কিনা, আজকে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমেনি। তো যাই হোক, মজুমদারকে খেতে দিয়ে দিচ্ছি, আর শ্রেয়া মানে স্নান সেরে আসুক, তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। আর শ্রেয়া আজকে খুশি খুশি ঢুকলো কেন, বললো যে এক্সাম ভালো হয়েছে। আমি বললাম ঠিক আছে, রেজাল্টে দেখা যাবে, এখন তো শুনে লাভ নেই। তো এখন সবাই মিলে খেতে বসবো, প্রিয়াকেও খেতে দিয়ে দিয়েছি, শ্রেয়ার এখনও হয়নি বলে আমি আর বসিনি। তো ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে সাথে ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকের মতো রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।